ওকে, তাহলে আমরা শিখেছি নাগরিকের ধারণা এবং আজকে শিখব নাগরিক হিসেবে আমাদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি, সেই সাথে দেখব আইনের ধারণা। তো তোমরা কে বলতে পারবে যে নাগরিক সম্পর্কে তোমাদের কি ধারণা আছে, তোমরা কি জানো, বই থেকে পড়ে কি শিখেছো? কেউ একজন বলো তো, যে কেউ বলতে পারো। আমিনুন বলো তো। রাষ্ট্রের যেসব সদস্য যারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য থাকে। আচ্ছা, অ্যারিস্টটল কি বলেছিলেন নাগরিকের সংজ্ঞায়? একটু ধারণা দিয়ে বলো তো, অ্যারিস্টটল কাদেরকে নাগরিক বলেছিলেন? শুধু যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে যুক্ত থাকে তাদের। সেক্ষেত্রে নারী এবং দাসদেরকে সেই সময় নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই না? কিন্তু এখনকার যে আধুনিক জাতীয় রাষ্ট্র বলতে বোঝাচ্ছে, সেখানে নাগরিক বলতে কি বোঝানো হচ্ছে? আলম বলো তো। যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে বা রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নের কাজ করে, সেই ব্যক্তিকে বা স্বীকার করে তাকে নাগরিক বলে। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা যদি একটু সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু শিখতে চাই, সেক্ষেত্রে বলতে পারবো যে রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্যে পালনে বাধ্য হওয়া হচ্ছে নাগরিকত্ব। আর বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবেন। তাহলে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে, তারপরে ওই রাষ্ট্রের আইন, সংবিধান এবং অন্যান্য নির্দেশের প্রতি কি করবে? আনুগত্য প্রদর্শন করবে। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে তিনি ভূমিকা রাখবেন এবং রাষ্ট্র কর্তৃক বন্টনকৃত যে সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার রয়েছে সেগুলো ভোগ করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই কি আলাদা আলাদা নাকি সমান? রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই কি সমান? এটা কি জানো তোমরা? সকলেই সমান। সকলেই সমান। আর বর্তমানে দেখা যায় যে নারী পুরুষ ধর্ম গোত্র নির্বিশেষে সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারে। এরপরে আমরা দেখব যে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সেক্ষেত্রে দেখো, অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল এবং পরিপূরক। নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য সমূহ কি? নাগরিকদের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। তোমাদের এক কথায় জিজ্ঞেস করা হয় যে নাগরিকদের প্রধান কর্তব্য কি, সেটা তোমরা সবাই আন্ডারলাইন করো। বইয়ে 93 পৃষ্ঠায় আমি আছি, নিশ্চয়ই সবাই আছো সেখানেই। কাজে এই লাইনটা আন্ডারলাইন করো যে নাগরিকের প্রধান কর্তব্য কি। নাগরিকের প্রধান কর্তব্য কি? তোমরা বলো, কি লেখা আনুগত্য আছে? প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। শুধু আনুগত্য বলবো না, আমরা রাষ্ট্রকে উল্লেখ করব, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, এটাই হচ্ছে নাগরিকের একদম প্রধান কাজ। রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, প্রথম লাইন। রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সবসময় কি থাকতে হয়? সজাগ থাকতে হয়, সচেতন থাকতে হয় এবং চরম ত্যাগের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের যে সমস্ত আইন কানুন প্রচলিত রয়েছে, সে সমস্ত প্রচলিত আইন কানুন এবং সংবিধান সমূহকে মেনে চলা, আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম বিশেষ দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে কি দেখা দেয়? বিশৃঙ্খলা দেখা দেয়। এটা আমরা সবাই জানি যে যখন আইনের ব্যতিক্রম ঘটে বা আইন অমান্য করে, তখনই কিন্তু সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং স্বাভাবিক জীবনে সেখানে ব্যাহত হয়। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে কি করতে হবে? সকলকে আইন মেনে চলতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। কারণ আমরা ভোটের মাধ্যমে কি করি? আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করি, তাই না? সেখানে যদি আমরা নিজেরাই
অসততায় জড়িয়ে পড়ি, তাহলে কি আমরা যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবো? সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব নির্বাচনের ক্ষেত্রে। এই কারণে আমাদের নিজেদের মধ্যে সততা থাকতে হবে, বিবেচনা করতে হবে যে কাকে আমি ভোট দিলে বা মনোনীত করলে সে আমাদের বা আমাদের এলাকার উন্নয়ন, সর্বোপরি রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে। এক্ষেত্রে যোগ্য উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকতে হবে। অর্থাৎ আমরা যারা সচেতন তারা তো বুঝতে পারবো যে কাকে ভোট দিলে আমার এখানে কল্যাণমূলক কাজ হবে, জনগণ সুবিধা পাবে, রাষ্ট্রের কল্যাণ হবে। কাজে এই জায়গাটাতে বিবেচনা এবং সততা রাখা অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর এবং খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। তাহলে তুমি যদি কর প্রদানের সমর্থ হও, একটা সময় তুমি যখন জব করবে, আত্মনির্ভরশীল হবে, তখন যদি তোমার করের আওতায় চলে আসো, তাহলে যথাসময়ে তুমি রাষ্ট্রকে কর দিবে। এটা একটা সুনাগরিকের দায়িত্ব এবং এই কর প্রদানের মাধ্যমে তুমি রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করবে। আর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা এবং নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি, অগ্রগতি নির্ভর করে। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক, পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন। তাই সন্তানদের জীবন রক্ষা করার জন্য বিভিন্ন প্রতিষেধক, টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময় স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। এখানে এক কথায় আমরা যদি একটু বলি যে প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করারও ক্ষমতা থাকতে হবে, বিভিন্ন সংস্কৃতির প্রতি। সবকিছু কিন্তু তোমার ধর্মের অনুযায়ী সংস্কৃতি হবে না। একটা রাষ্ট্রে ভিন্ন ভিন্ন গোত্রের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়ে সংস্কৃতি থাকতে পারে, সেগুলোর প্রতি শ্রদ্ধা থাকতে হবে। ভিন্ন মতকেও মূল্যায়ন করা শিখতে হবে এবং অন্যকে সম্মান করা শিখতে হবে। যতক্ষণ না পর্যন্ত এইগুলো একটা নিশ্চিত জায়গায় পৌঁছাচ্ছে, ততক্ষণ কিন্তু সহিষ্ণুতা আসবে না, মানুষ আরো সহিংসু হয়ে উঠবে। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, মূল্যবোধ না থাকলে কিন্তু সেখানে শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় থাকে না। কাজেই একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কি করতে হবে? অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অন্য যে ভিন্ন মত প্রদর্শন করতে পারে, প্রকাশ করতে পারে, আমার একটা বিষয়ে এক ধরনের মত থাকতে পারে, আরেকজনের আরেকটা সেই বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, সেই মতের প্রতিও আমাদের শ্রদ্ধা দেখাতে হবে, সম্মান করতে হবে। এতে করে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব হবে। এটা প্রত্যেকেই বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত, এককভাবে কোনো কিছু সৌন্দর্য নেই, তাই না? আমরা দেখো সৃষ্টিগতভাবে এক একটা থেকে এক একটা ভিন্ন, আমরা সবকিছুই দেখতে পাই। ঠিক তেমনি কৃষ্টি, কালচার, ভাষা সবকিছুই যদি আমরা দেখি, দেখবো যে একটার সাথে আরেকটার মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যগুলোকে মেনে নেওয়াও কিন্তু সহানুভূতির পরিচয়, অন্যকে সম্মান দেখানোর একটা বিশেষ দায়িত্ব কিন্তু নাগরিকের মধ্যে থাকে। প্রত্যেক নাগরিকই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের, এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে কোনো ক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলেই কিন্তু সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। আইন যদি তুমি নিজের হাতে তুলে নাও, তাহলে কিন্তু সেখানে আর সুন্দর সমাজ থাকবে না, সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছি যে নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের দেওয়া কি কি কাজ করতে হয়, তাই না? কি কি কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়, কোন কোন জায়গায় আমাদের সচেতন থাকতে হয়। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না আছে? ম্যাম। না মিস। এই জায়গাটা কিন্তু খুবই সহজ। তোমরা অ্যাসাইনমেন্ট আসুক বা পরীক্ষার প্রশ্ন আসুক, তোমরা সহজেই লিখতে পারবে। এই জায়গাটা সহজে উপলব্ধি করা যায়, এটা কঠিন তেমন কিছু নয়। এরপরে তোমরা 94 পৃষ্ঠা বের করো। আইনের ধারণা, আইন কি, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সবাই পেয়েছো 94 পৃষ্ঠায়? জি মিস। জি ম্যাম। তোমরা কি সবাই ক্লাসে আছো? আমি তো দুইজনকে দেখতে জি পাচ্ছি। ম্যাম। জি মিস। কি আব্দুর রহিম, ক্যামেরার সামনে আসো। আচ্ছা মিস, আসতেছি। আচ্ছা আসো, ক্যামেরার সামনে আসো। তোমরা অনেকেই আছো, মানে দুইজন ছাড়া আর সবাই ক্যামেরার বাইরে। এটা কেন? ক্যামেরার পেছন থেকে ক্লাস নিচ্ছ তোমরা কি প্রযোজনা করছো কিছু? তোমরা ক্যামেরার সামনে আসতে চাও না, এটা একটা খারাপ দিক।
আর সবাই কোথায় আছে? ক্লাসে নাকি জয়েন করে চলে গেছে? সবাই আছে ক্লাসে? জি ম্যাডাম। আচ্ছা, তোমরা ক্যামেরার সামনে আসো, ক্যামেরাটা অন করো। আইনের ধারণা। আচ্ছা, আব্দুর রহিম ক্লাসে আছো? মেহেদি হাসান, জাহিদ ক্লাসে আছো? জি ম্যাডাম। আচ্ছা, আইনের ধারণায় কি লেখা আছে? তোমার সামনে বই আছে কিনা এখনই বোঝা যাবে। বলো তো, আইনের ধারণায় কি লেখা আছে? কত পৃষ্ঠা পড়াচ্ছি? ম্যাডাম 94 পৃষ্ঠা। বলো তো দুটো লাইন শুনি। ম্যাডাম আইনের ধারণা থেকে বলবো। হ্যাঁ বলো। সাধারণভাবে আইন সামাজিক কি? জীবনে সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। মানুষের তারপরে? আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন মেনে চলে। তাহলে আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, রীতিনীতি বা বিধিবিধান। আমরা রীতিনীতি কেন বলছি একটু পরেই সেটার ব্যাখ্যা আমরা জানতে পারবো, যে কেন আইনের মধ্যে রীতিনীতি রয়েছে। তাহলে এই অর্থে আইন মূলত দুই ধরনের, সামাজিক আইন ও রাষ্ট্রীয় আইন। দুই ধরনের আইন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। সেখানে দেখো যে সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাই হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধের জন্য সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশই হচ্ছে রাষ্ট্রীয় আইন নামে পরিগণিত। বিভিন্ন রাজনৈতিক তত্ত্ববিদ ও আইন বিশারদগণ আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সবাই খেয়াল করো, আমরা দুটো মানে আইনের কি পেলাম, দুই ধরনের বিষয় দেখলাম, একটা হচ্ছে সামাজিক আইন, একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। সবাই কি খেয়াল করেছো আমার কথাগুলো? একটু পরে আবার জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন দেখো টি.এইচ. গ্রিন বলেছেন রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। আমরা যখন লিখবো যে আইনের ধারণায় টি.এইচ. গ্রিন কি বলেছেন, তাহলে কিন্তু পুরো কথাটাই আমাদেরকে তুলে ধরতে হবে, এখানে কিন্তু কোনো শব্দ বাদ দেওয়া যাবে না। তাহলে কি পেলাম আমরা? রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। আব্দুর রহিম এই লাইনটা বলো তো, টি.এইচ. গ্রিন কি বলেছেন? আইন কি পেয়েছো? 94 পৃষ্ঠা। শোনা যাচ্ছে না? আব্দুর রহমানের মনে ম্যাম আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনে মনে শোনা সমস্যা। যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, সামির, সামির ক্লাসে আছো? সামির, জি মিস। আমি সামিরকে বলছি, ইব্রাহিম সামিনা, সামির হ্যাঁ স্যার মিস আসি তো মিস। আছো? তাহলে বলো তো তুমি যে টি.এইচ. গ্রিন কি বলেছেন? মিস হ্যাঁ বলতেছি মিস। বলো। টি এইচ গ্রিন না মিস? হ্যাঁ হ্যাঁ, পাওনি তুমি এখনো? হ্যাঁ মিস পাইছি তো মিস। বলো। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই আইন। আইন। আর তারপরের লাইনটা বলো তো, অধ্যাপক হল্যান্ডের মতে কি? অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আচ্ছা, এটা যদি একটু বলি তাহলে দেখা যাবে যে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা, মানুষ যখন তখন কিন্তু উগ্র হয়ে ওঠে, এই ভালো এই মন্দ, এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হচ্ছে, যে কতগুলো নিয়ম দিতে হচ্ছে, তাই না? এবং সেই নিয়মটা কে দিচ্ছে? সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হচ্ছে। কারণ আমি যদি হঠাৎ করে বলি এখন থেকে এই নিয়ম চলবে, সারা রাষ্ট্রে চলবে, সেটা কিন্তু আইন হতে পারে না। হতে পারে? এর জন্য একটা সার্বভৌম রাজনৈতিক শক্তি থাকতে হবে, একটা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা আইন হতে হবে, তাই না? আইন সভায় সেটা নিয়ে আলোচনা হবে, পক্ষ বিপক্ষ থাকবে, তাই না? সেটা বিল আকারে পাশ হতে হবে, পরিস্থিতি অনুযায়ী আইন তৈরি করতে হয়।
তাহলে তুমি হঠাৎ করে বললেই সেটা আইন হবে না। এটার জন্য কি করতে হবে, মানুষের যে বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করতে হবে, সেইগুলোর জন্য কতগুলো সাধারণ নিয়ম থাকবে, যে নিয়মটা কারা করবে, যে সার্বভৌম রাজনৈতিক শক্তি এই নিয়মটা প্রণয়ন করবে, তারপরেই না সেটা আইনে পরিণত হবে। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন উড্রো উইলসন। এটা তোমরা মনে রাখবে যে আমরা আইনের কতগুলো সংজ্ঞা পাচ্ছি, এর মধ্যে একটা উৎকৃষ্ট সংজ্ঞা পাচ্ছি, মানে বেস্ট সংজ্ঞাটি আসছে। তিনি কি বলেছেন, উড্রো উইলসনের সংজ্ঞাটি হচ্ছে আইনের সম্পর্কিত দেওয়া একটা মানে উৎকৃষ্ট সংজ্ঞা। তিনি বলছেন যে আইন হচ্ছে সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অর্থাৎ কিছু প্রথা থাকবে, কিছু রীতিনীতি থাকবে, যেগুলো সেই সমাজের মানুষ স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, এবং রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়েছে। এবং আরো কিছু আইন যা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, সেই সমাজের মানুষও সেটাকে গ্রহণ করেছে, এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারাই বলবৎ করা হয়। এবং এই যে আইনটাকে যে প্রণয়ন করা হবে, কার্যকর করা হবে, সেটা কার মাধ্যমে করা হবে, সরকারের যে অধিকার ও ক্ষমতা রয়েছে সেটার মাধ্যমে একটা রীতিনীতি বা প্রথা আইনে পরিণত হবে। এখানে সেটাই বোঝানো হচ্ছে। সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি হচ্ছে আইন। একটা হচ্ছে সমাজ ও রাষ্ট্রের দ্বারা স্বীকৃত এবং মানুষের সামাজিকভাবে কল্যাণ বয়ে আনে, এই কারণে গৃহীত যে সমস্ত নিয়ম রয়েছে, সুনির্দিষ্ট নিয়ম, সেইগুলোর সমষ্টি হচ্ছে আইন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, এখন আমরা আইনের এখানে 5টি বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। 5টি বৈশিষ্ট্য দেখব। যে আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু আমরা একটু আগেও দেখেছি যে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করছে কি, আইন। তারপরে আইন হচ্ছে সার্বজনীন, যা সমভাবে রাষ্ট্রের সকলের জন্যই প্রযোজ্য হয়। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়। আইনের যে অধিকার, সেটা সবার জন্য সমান, এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার যেমন সবার সমান রয়েছে। অর্থাৎ একজন নাগরিক রাষ্ট্রে বসবাস করতে গিয়ে তিনি ন্যায় বিচার পাবেন, অর্থাৎ আইনটা সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে। এখানে কোনো বিশেষ কারোর জন্য বিশেষ আইন নয়। তারপরে দেখো, আইন হচ্ছে গেল এক ধরনের আদেশ বা নিষেধ, যা সকলকেই মান্য করতে হয়। যারা আইন অমান্য করে তাদেরকে আবার কি করতে হয়, সাজার আওতায় আনা হয়, তাই না? মানে আইন অমান্য করলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়, অস্থিতিশীলতা দেখা দেয়, এবং এই বিশৃঙ্খলার সুযোগে আরো অনেকেই মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই কারণে আইন সকলের জন্য সমান, এবং যারা আইন অমান্য করছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। যদি রাষ্ট্র আইনকে স্বীকৃতি না দেয়, বা রাষ্ট্র যদি এই আইনকে আরোপ না করে, তাহলে কিন্তু তার কর্তৃত্ব যদি না থাকে, তাহলে কিন্তু যে কেউ হঠাৎ করে তার ইচ্ছা মতো আইন তৈরি করে যে কারোর উপর প্রয়োগ করতে পারে, কিন্তু সেটা থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সেটা তো শৃঙ্খলা ফিরে আসতে পারে না। এই কারণে আইনটা হতে হবে রাষ্ট্রের কর্তৃত্বের মধ্যে, এবং সেই কর্তৃত্ব থেকেই সেটা স্বীকৃত হবে, আরোপিত হবে, সকলের উপর সমভাবে আরোপিত হবে। আইন হচ্ছে সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। সমাজের যে আইনে আমরা উৎস দেখব, সেখানে দেখব যে কতগুলো বিষয় হয়তো এই সমাজে প্রথা হিসেবে ছিল, রীতিনীতি হিসেবে ছিল, সেগুলোরও অনেক কিছু আইনের আওতাভুক্ত হয়েছে। সময়ের আবর্তে সেগুলো একটা পর্যায়ে আইনের আওতাভুক্ত হয়েছে। এই জন্য সমাজের প্রচলিত প্রথা ও রীতিনীতি আইনের আওতাভুক্ত। কিছু কিছু প্রথা বা রীতিনীতি আছে যা আইনসম্মত, আইন সিদ্ধ। ঠিক আছে, এরপরে আমরা দেখব আইনের উৎস। আইনের এখানে রাষ্ট্রবিজ্ঞান হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন। এইগুলোর মধ্যে রয়েছে প্রথা, ধর্ম। আমরা আইন কোথা থেকে পাই, আইনের উৎসটা কি, আমরা কিসের ভিত্তিতে আইনগুলো পেয়ে থাকি, সেটার কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড। বলছেন আমরা 6 ধরনের মাধ্যম থেকে, উৎস থেকে আইন পেতে পারি। সেগুলো হচ্ছে প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। এগুলো থেকে আমরা আইনের যে বিভিন্ন বিষয়, যেমন বারবার বলছি প্রথা, রীতিনীতি, এই বিষয়গুলো থেকে আইন তৈরি করা হচ্ছে, এবং সেটা রাষ্ট্র কর্তৃক আরোপিত হচ্ছে জনগণের উপর। তাহলে এখন প্রথা থেকে কিভাবে আইনের তৈরি হয় সেটা আমরা দেখব। প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। তোমাদের প্রশ্ন আসে যে আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি, একদম প্রাথমিক প্রাচীন উৎস কোনটি? তাহলে আমরা পেয়েছি, কোনটি পেয়েছি তোমরা বলো? প্রথা।
প্রথা। হ্যাঁ, সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। তাহলে প্রথাটা কি? প্রথা পেলাম আমরা যে সমাজে প্রচলিত যে রীতিনীতি আছে, আচার আচরণ আছে, অভ্যাস হচ্ছে সামাজিক প্রথা। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, শুধু এই ছোট্ট দেশের দিকেই যদি তাকাই, তাহলে দেখবে তোমার জেলাতে যে জিনিসগুলো, খাওয়া দাওয়ার কথাই যদি বলি, তোমার জেলা বা তোমার মহল্লার মধ্যে যেই খাওয়াটার প্রচলন আছে, হয়তো তুমি তার পার্শ্ববর্তী জেলায় গিয়ে দেখবে এটার ভিন্নতা আছে। তোমরা কি এটা জানো? শুধু মানে তোমার বাড়িতে যেটা হচ্ছে সেটাই কিন্তু সারা বাংলাদেশের সামগ্রিক চিত্র নয়, এটার মধ্যে ভিন্নতা রয়েছে। খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু ভিন্নতা রয়েছে। এই ভিন্নতা আবার একটা দেশকে ছেড়ে আরেকটা দেশে গেলে আরো বেশি করে দেখা যায়, তাই না? যেটা হয়তো আমরা জানিও না। অনেকের সাথে মিশলে, ওঠা বসা করলে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘোরাফেরা করলে আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি। তুমি যদি এখান থেকে পাহাড়ি অঞ্চলে যাও, যদি আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে জানো, তাহলে দেখবে ওদের থেকে আমাদের সামাজিক জীবনযাপন রীতিনীতিও আবার অনেক কিছুতে ভিন্নতা রয়েছে, ভাষাগত ভিন্নতা রয়েছে, তাই না? আবার ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেও কিন্তু এক ধর্ম থেকে আরেক ধর্মের মানুষের মধ্যেও ভিন্নতা রয়েছে, আছে না? এটাকে তোমরা তো নিশ্চয়ই জানো। তাহলে এই যে এখানে মূল বিষয় হচ্ছে যে সমাজে যে সমস্ত রীতিনীতি প্রচলিত, আচার আচরণ এবং অভ্যাস রয়েছে, সেগুলো হচ্ছে সামাজিক প্রথা। এ সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি থাকে যে এগুলো অমান্য যদি করা হয় তাহলে সেখানে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হতে পারে। কারণ এই প্রথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে আছে, এগুলোকে মানুষ এত বেশি শ্রদ্ধা করছে, এখান থেকে সে বের হয়ে আসতে চাইছে না। কাজেই আস্তে আস্তে দেখা যায় যে এই সমস্ত প্রচলিত প্রথায় কিন্তু রাষ্ট্র কি করে? স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিয়ে সেটাকে আইনে পরিণত করে। অর্থাৎ এই প্রথাগুলো কখন আইনে পরিণত হয়? যখন রাষ্ট্র দেখে যে এই প্রথাগুলোকে যদি আমরা আইনের আওতায় আনি তাহলে সেখানে শান্তি বজায় থাকবে, সমাজের সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, তখনই একটা পর্যায়ে রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়ে আইনে পরিণত করে। তাহলে প্রথা থেকে আমরা দেখছি যে আইনে পরিণত হচ্ছে রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে। এই পর্যন্ত ক্লিয়ার? প্রশ্ন আছে কারো কোনো? জি মিস। না। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কি আছে, দেখো তো তোমরা বলো তো 2 নম্বরে কি পয়েন্ট আছে আইনের যে উৎসের 2 নম্বর পয়েন্ট? ধর্ম। হ্যাঁ, মানুষের উপর ধর্মের প্রভাব কিন্তু অপরিসীম। এটা আমরা স্বীকার করি আর না করি, ধর্ম কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, অর্থাৎ মানুষ মনে করছে যে তার যে ঈশ্বর প্রদত্ত আইন সেগুলো তারা অনুসরণ করে আসছে। তাই ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু উৎস। তাহলে আইনের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস পাচ্ছি ধর্মের মধ্যে যে সমস্ত বিধিবিধান দেওয়া আছে এবং ধর্মের গ্রন্থের মধ্যে যে সমস্ত বিষয় নিষেধ করা হয়েছে, যে সমস্ত বিষয় গ্রহণ করতে বলা হয়েছে, এইগুলো কিন্তু আইনের গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি প্রভাব বিস্তার করেছে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই হচ্ছে রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কুরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ ইসলামী শরিয়াতে বা ইসলামী যে বিধিবিধানে কি বলে সেটার উপরেও কিন্তু আইন নির্ভরশীল ইসলামিক রাষ্ট্রে। হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইনও প্রবর্তন করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন কিন্তু মেনে চলে। এটা তো আমরা সবাই জানি যে বিবাহের ক্ষেত্রে বলো, তারপরে উত্তরাধিকারের ক্ষেত্রে বলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমাদের যে আইনগুলো তৈরি হয়েছে এটা যার যার ধর্মীয় ক্ষেত্রে কি আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আইনগুলো প্রণীত হয়েছে। এরপরে দেখো বিচার সংক্রান্ত, বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায়ও কিন্তু আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন তিনি কি করেন? ধরো তোমাদের মধ্যে কেউ একজন বিচারক হলে, তখন তুমি দেখলে যে এমন একটা বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে বিষয়ে বিচার করতে গিয়ে প্রচলিত আইন বা এতদিন যেভাবে বিচার করেছে সেটা থেকে ভিন্ন। কারণ এক একটি ঘটনা এক একটার সাথে কিন্তু ভিন্নতা থাকে। সবাইটা যে আমি বইয়ে যা পড়ে এসেছি সেই অনুযায়ী মানুষ মামলা করবে
আর সেই অনুযায়ী মানুষ বিচার করবে তা কিন্তু নয়, পরিস্থিতির ভিন্নতা থাকবে। তখন বিচারক কি দেখলেন যে প্রচলিত আইনের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না, তখন তিনি কি করবেন, তার নিজস্ব যে বুদ্ধিমত্তা, মেধা, প্রজ্ঞা, অর্থাৎ লেখাপড়ার মাধ্যমে বা বিভিন্ন পরিবেশে চলার মাধ্যমে, আইন কানুন বিষয়ে প্রচুর গবেষণার মাধ্যমে তিনি যে জ্ঞান অর্জন করেছেন, এটার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে তিনি কি করবেন, আইনের নতুন ব্যাখ্যা দিয়ে তার রায়টা প্রদান করবেন। অর্থাৎ সবকিছুকে তিনি ভালো করে বিচার বুদ্ধি দিয়ে গবেষণা করে, তার জ্ঞান দিয়ে, প্রজ্ঞা, মেধা দিয়ে এবং প্রচলিত যে আইন আছে তার সঙ্গে সঙ্গতি রেখে তিনি একটা রায় প্রদান করবেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় এটাও একটা আইনে পরিণত হয়। অর্থাৎ এরকম পরিস্থিতি যদি আবার কোনো বিচারক পড়েন, তাহলে এটাকেই তিনি আইন হিসেবে গ্রহণ করে নেন। তাই দেখা যায় বিচারকের রায়ও কিন্তু আইনের একটি উৎস। মানে বিচারক কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ওটাকে আইন মানে ওটাকে তিনি গ্রহণ করেছিলেন মামলার রায় হিসেবে, সেটাও যদি কোনো বিচারক অনেকদিন পরে হলেও এ ধরনের অবস্থার সম্মুখীন হন, তাহলে ওই যে পূর্বে যে নিয়মটাকে ফলো করে রায় দেওয়া হয়েছিল সেই নিয়মটাকেও অন্য কোনো বিচারক গ্রহণ করতে পারেন। এটাকেও আইনের একটা উৎস হিসেবে গণ্য করা হচ্ছে। বিজ্ঞানসম্মত আলোচনায় আমরা আসি 4 নম্বর পয়েন্টে। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলীও কিন্তু আইনের উৎস হিসেবে কাজ করে থাকে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান পেতে পারে। অর্থাৎ অনেক আইন বিশারদ আছেন বা ছিলেন যারা একটা আইনের অনেক ধরনের ব্যাখ্যা দিয়ে গেছেন, সেটার উপর বিশ্লেষণ করেছেন, মূল্যায়ন করেছেন, এটা কোন দিকে কিভাবে যাবে না যাবে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এখান থেকেও রাষ্ট্র কি করতে পারে, আইনের জন্য, নতুন নতুন আইনের জন্য এখান থেকে গবেষণার মাধ্যমে লব্ধ জ্ঞান দ্বারা নতুন নতুন আইনের সন্ধান করতে পারেন। ব্রিটেনের আইন ব্যবস্থা আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার কেন্ট, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রমুখের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। অর্থাৎ অনেকের চিন্তা চেতনাও একটা পর্যায়ে আইনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আইনের উৎস হিসেবে সেটাকে গণ্য করা হয়ে থাকে। অনেকের অভিমত বা অনেকের বিচার বিশ্লেষণ দিয়ে যে মতটি দিয়েছেন সেটাকেও একটা পর্যায়ে আইনের একটা বিশেষ উৎস হিসেবে গণ্য করা হয়। ন্যায়বোধ থেকে কি হচ্ছে যে আইনের উৎস, ন্যায়বোধ থেকে আমরা কি পাচ্ছি যে বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে পারছেন না, মানে কোনো কিছুতে তিনি একটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন না, তখন তিনি কি করেন, নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকেই ন্যায্য রায় প্রদান করে থাকেন। এই ধরনের নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। যদি বিষয়টা সত্যি গ্রহণযোগ্য হয়ে থাকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে কিন্তু এ ধরনের নীতিবোধ দ্বারা যে আইন প্রণীত হয়েছে সেটাও কিন্তু একটা পর্যায়ে দেশের আইনের মর্যাদা লাভ করতে পারে। তাই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি বিশেষ উৎস। আইনসভা, আধুনিক রাষ্ট্রে আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই কিন্তু আইনসভা বা আইন পরিষদ রয়েছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংশোধন করা হয়ে থাকে। অর্থাৎ একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যে আইনটা তৈরি করা হয়, এমনও হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে সে আইনের কিছুটা পরিবর্ধন, পরিমার্জন করার প্রয়োজন পড়ে, অর্থাৎ সেক্ষেত্রে আইনের সংশোধনও করা হয়ে থাকে। অর্থাৎ আইনসভার মাধ্যমে যে আইনগুলো করা হয়ে থাকে সেটাও হচ্ছে আইনের গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে আধুনিক যে রাষ্ট্রে দেখা যায় যে আইনসভাই হচ্ছে রাষ্ট্রের আইনের প্রধান উৎস। তাহলে একটা হচ্ছে যে প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস, কিন্তু আধুনিক রাষ্ট্রে আমরা দেখতে পাই আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস। এই দুটো তোমরা আন্ডারলাইন করো, এখানে আন্ডারলাইন করো যে আধুনিক রাষ্ট্রে আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস। আমি দুটো আবার আলাদা প্রশ্ন করছি। একটা হচ্ছে যে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? প্রাচীন উৎস হলে তোমরা কোনটা বলবে? ধর্ম আর পন্থা। না, ধর্ম বলা যাবে না, আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস বলবে প্রথা। 1 নম্বরে যেটা আছে এখানে ধর্ম আনা যাবে না, এটা হচ্ছে প্রথা। আর একটা হচ্ছে আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। দুটো কিন্তু ভিন্ন। একটা হচ্ছে প্রাচীনতম উৎস প্রথা, আর আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। এটা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো যে এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান এবং রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি বা আদেশ,
বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। আইন তাহলে আরো কি কি উপায় আমরা পেতে পারি? আইন যে বিভিন্ন হঠাৎ করে জারিকৃত কোনো আদেশ নিষেধ, তারপরে বৈদেশিক চুক্তি, নতুন করে কোনো নীতিমালা প্রণয়ন করা, তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো আইনের যদি সেটা দেখা যায়, সেই আইনটা যদি আবার প্রয়োগের বিষয়টি আসে, নতুন কোনো আইন আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা, এবং বিভিন্ন কনভেনশন বা সভা সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় পর্যায়ে সেটার মাধ্যমেও কিন্তু বিভিন্ন সময় আইন প্রণীত হতে পারে, এবং সেই আইনগুলো একটা পর্যায়ে গ্রহণ করতে পারে রাষ্ট্র, এবং সেটা জনগণের উপরে বা প্রয়োজনীয় অনুযায়ী সেটাকে আরোপ করতে পারে। এরপরে দেখো তোমাদের আছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিকদের উপর সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইন কতটুকু কার্যকরী ভূমিকা রাখে বা আইনের প্রয়োজন কতটুকু, এখানে সেই বিষয় আছে। এবং বাংলাদেশের তথ্য অধিকার আইন, তোমরা সবাই একটু 96 পৃষ্ঠায় দেখো যে বাংলাদেশের তথ্য অধিকার আইনে প্রথম লাইনটা আমি তোমাদেরকে একটু বলছি, এটা আন্ডারলাইন করে নাও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ, তোমরা যদি বাংলাদেশের সংবিধান যে বইটি আছে ওটা যদি খোলো, সেখানে যদি 39 নম্বর অনুচ্ছেদটা বের করো, দেখবে এখানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, যেটা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে, এটা সময় আন্ডারলাইন করো। এবং আরেকটি কথা, যে তথ্য প্রাপ্তির অধিকার এর একটি অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করে, এটা আন্ডারলাইন করো যে 2009 সালের 5 এপ্রিল বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন জারি করে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণীত হয়েছিল। এবং তারপরে কতগুলো বিষয় আছে, আশা করি তোমরা একটা হচ্ছে বাংলাদেশের তথ্য অধিকার আইন এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, সেই সাথে আইনের ধারণা, আইনের উৎসগুলো বাসায় পড়বে। কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। আশা করি সমস্যা পাবে না, বিষয়গুলো খুবই ইজি। এরপরে আমরা নতুন আরেকটি অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। তবে তোমাদের কাছে আমার চাওয়া থাকবে যে তোমরা এই অধ্যায়টি আরেকবার ভালো করে দেখবে, কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। আজকে আর কারো কোনো কিছু বলার আছে? না মিস। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু এই অধ্যায় থেকে আগে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তারপরে নতুন অধ্যায় ধরা হবে। ঠিক আছে, আগে এই অধ্যায়টা ভালো করে পড়বে, পুরাটাই পড়বে ভালো করে। ইনশাআল্লাহ মিস। ওকে, সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত। আর আমি ক্লাসটা দিলে, ইউটিউবে দিলে তোমরা ক্লাসটা দেখবে, ঠিক আছে? জি মিস। ওকে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।